তাহলে ছাত্রছাত্রীরা, এবার আমি তোমাদের ডিভিশনাল স্টেজ বা বিভাজন দশা নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম সেল সাইকেলের ইন্টারফেস দশা, অর্থাৎ একটা কোষের বিভাজন দশার আগে যে প্রস্তুতিমূলক সময়টা লাগে, তার যে বিভিন্ন উপাদানের তৈরি হওয়ার যে একটা প্রক্রিয়া, অর্থাৎ প্রস্তুতিমূলক সময়, সেটা আমরা সম্পন্ন করলাম। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন এই পদ্ধতি সম্পর্কে আমরা জানব। মাইটোসিস কোষ বিভাজনের দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং অপরটা হলো সাইটোকাইনেসিস। তাহলে ডিভিশনাল স্টেজ, এই যে বিভাজন দশা, এটাকে আমরা কিন্তু আবার দুটো ভাগে ভাগ করতে পারি। মানে কোষ বিভাজনের সময় প্রথম যেটা বিভাজিত হয় সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আমি এটা তোমাদের আগেই বলেছিলাম। এবং আর একটা হলো সাইটোকাইনেসিস। আগের দিন বলেছিলাম যে এই যে ক্যারিওকাইনেসিস, ক্যারিওন এই কথাটি এসছে নিউক্লিয়াস থেকে, অর্থাৎ এর সঙ্গে নিউক্লিয়াসের একটা সম্পর্ক রয়েছে। তাহলে ক্যারিওকাইনেসিস বলতে আমরা নিউক্লিয়াসের বিভাজনকে বুঝি, এবং সাইটোকাইনেসিস কথাটি এসছে সাইটোপ্লাজম থেকে, অর্থাৎ এরপরে নিউক্লিয়াসের বিভাজনের পরে সাইটোপ্লাজমের বিভাজন হবে, তারপরেই কিন্তু দুটো নতুন অপত্য কোষ সৃষ্টি হবে। তো এবার এই ক্যারিওকাইনেসিসকে কিন্তু আমরা চারটি ধাপে ভাগ করতে পারি। সত্যি কথা বলতে এই মাইটোসিস প্রক্রিয়া একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রক্রিয়াটা কিন্তু থেমে থেমে বা ধাপে ধাপে আসলে সংগঠিত হয় না, কিন্তু বোঝার সুবিধার জন্য এই মাইটোসিস প্রক্রিয়াকে আমরা বিভিন্ন ধাপে বা পর্যায়ে বিভক্ত করেছি, শুধুমাত্র বোঝার সুবিধার জন্য। কিন্তু কোষের ভিতরে যখন এই প্রক্রিয়াটি সংগঠিত হয়, সেটা কিন্তু কখনো থেমে থেমে বা ধাপে ধাপে সম্পন্ন হয় না, সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলি রয়েছে, সেগুলিকে আমরা মোটামুটি চারটি ভাগে ভাগ করতে পারি। মানে এই ক্যারিওকাইনেসিস পর্যায়টাকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। প্রথম রয়েছে বা ফার্স্ট স্টেজ প্রোফেজ। দ্বিতীয় যেটা মেটাফেজ। এগুলো নিশ্চয়ই তোমরা বই পড়ে ইতিমধ্যে জেনেছ, তবুও আমি তোমাদের বলি অ্যানাফেজ। এবং সর্বশেষ যেটা টেলোফেজ। এই চারটে দশার মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। তো এই যে চারটি ধাপ, এদের কিন্তু প্রত্যেকের নামের অর্থ রয়েছে। যেমন এই প্রো মানে হচ্ছে একেবারে আদি বা ইনিশিয়াল বা একেবারেই প্রথম, এবং ফেজ মানে হলো দশা, সেটা নিশ্চয়ই তোমরা জানো, বা ধাপ। অর্থাৎ প্রোফেজ এই শব্দটার অর্থ হলো প্রথম দশা বা প্রথম ধাপ। পরবর্তীতে যেটা রয়েছে মেটাফেজ। তাহলে এই যে মেটা মিন্স মাঝখানে, আর ফেজ মানে তো দশা, অর্থাৎ মাঝের দশা। এবার আসি অ্যানাফেজ। এই অ্যানা শব্দটার অর্থ হলো দেহ বা বডি, এবং ফেজ মানে দশা। এটা ঠিক মেলানো যাবে না, যেমনটা আগেরগুলো যেমন সিকোয়েন্সিয়ালি এসছিল। এই বডি বা দেহ অ্যানা কথাটার অর্থ, আর ফেজ মানে তো দশা, তাহলে মাঝের ঠিক পরবর্তী দশা। এবার আমরা চলে আসি একেবারে শেষ দশা, যেটা রয়েছে টেলোফেজ। টেলো এই শব্দটার অর্থ হলো অন্তিম বা শেষ, আর ফেজ মানে হলো দশা, অর্থাৎ টেলোফেজ এই শব্দের অর্থ হলো শেষ দশা। এবার আমরা এই সেল সাইকেল প্রক্রিয়াটি একটি চিত্রের সাহায্যে দেখে নেব। এই চিত্রটি আমি আগে থেকে এঁকে রেখেছি, কারণ এই সময় যদি আমি আঁকি
তাহলে অনেক সময় ব্যয় হবে, ফলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। তোমাদেরকে দেখাবো সেই চিত্রটা হচ্ছে, আচ্ছা তোমাদের চিত্রটা তোমরা দেখতে থাকো। খুব সহজেই তোমরা সেল সাইকেল সম্পর্কে জানতে পারবে এবং এটা তোমরা বইতেও পাবে, বইতে দেখবে খুব সুন্দর করে এই ছবিটা আঁকা আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখান থেকে লাল যে কালিটা চলে এসছে এই পর্যন্ত তীর চিহ্ন দিয়ে, এই পুরোটাই হচ্ছে ইন্টারফেজ স্টেজ, ইন্টারফেজ বা ইন্টারফেজ দশা। তো ইন্টারফেজ দশায় তাহলে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে গ্যাপ 1 বা G1, তারপরে এস বা সংশ্লেষণ দশা, তারপরে G2 স্টেজটা রয়েছে। তাহলে আমাদের এই সময়টাতে কোষ কিন্তু প্রস্তুতি নিয়ে নিল বিভাজনের জন্য, ম্যাচিউরড হয়ে গেল। এরপরে আমরা চলে যাব বিভাজন দশা অর্থাৎ ডিভিশনাল স্টেজ, সেটা কিন্তু এখান থেকে পুরো এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত রয়েছে ক্যারিওকাইনেসিস আর এপারে রয়েছে সাইটোকাইনেসিস, এই দুটোকে একত্রে আমরা বলি বিভাজন দশা। তাহলে এখান থেকে এই পর্যন্ত। এবার আমরা চলে যাব এই যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, এটাকে কিন্তু আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমনটা বললাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ছোটো ছোটো করে একটু লেখা আছে, একটু কষ্ট করে বুঝে নেবে। তাহলে এই প্রক্রিয়ায় 4টে দশা কমপ্লিট করা হলো মানে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়ে গেল, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল। এবারে নিউক্লিয়াসের বিভাজন মানে কিন্তু কোষ বিভাজন শেষ হলো না, তাহলে তার পরবর্তী পর্যায়ে বলেছি সাইটোকাইনেসিস সম্পন্ন হবে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হবে। তার মানে এই ক্যারিওকাইনেসিস হয়ে গেল, সাইটোকাইনেসিস হয়ে গেল, মানে নতুন দুটো অপত্য কোষ সৃষ্টি হয়ে গেল। এটাই হচ্ছে বিভাজন দশা। এরপরে আর একটা জায়গায় রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে G0 অর্থাৎ বিরাম দশা। এই যে স্টেজ অর্থাৎ একটা কোষ, নতুন অপত্য কোষ সৃষ্টি হলো এবং তারপরে তো ম্যাচিওর হতে থাকবে, তখন স্টার্ট হলো না, দুটোর মাঝখানের যে গ্যাপ সময়টা, সেই সময় কিন্তু কোষ সম্পূর্ণ বিশ্রাম অবস্থা থাকে, সেটাই হচ্ছে G0 দশা। তারপরে আবার প্রস্তুতি নিতে শুরু করবে, ম্যাচিওর হতে থাকবে। তাহলে ম্যাচিওর হওয়ার আগে এবং নতুন কোষ সৃষ্টি হওয়ার পরে যে দশাটা পড়ে থাকে, এটা একটা স্থায়ী দশা, অর্থাৎ এই দশাতে কোষ কোনো রকম কোনো পরিবর্তন হয় না, সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকে, যেটাকে আমরা বলতে পারি G0 দশা। তারপরে ইন্টারফেজ দশা, তারপরে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, দুটো অপত্য কোষ সৃষ্টি হয়ে গেল। এই হচ্ছে টোটাল আমাদের কোষচক্র বা সেল সাইকেল। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের যে 4টি ধাপ অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ দশাগুলির মধ্যে কি কি প্রক্রিয়া সংঘটিত হয় সেগুলি আমরা জানব। এখন আলোচনা করব প্রোফেজ দশা নিয়ে। তাহলে আমাদের আলোচনার বিষয় প্রোফেজ। তো এটি বিভাজনের একেবারেই প্রথম দশা। আমরা জানি একটা কোষ, সে কোষের একেবারেই মাঝখানে যে একটা নিউক্লিয়াস থাকে, ধরো এই একটা কোষ, কোষের মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে। তো আমরা যেহেতু জানি যে এই প্রোফেজ বা এই ধাপগুলি হচ্ছে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের সাথে জড়িত, তাহলে আমরা নিউক্লিয়াসের উপরে মেনলি ফোকাস করব। আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে সুতোর মতো নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু বিদ্যমান থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের 4টি অংশ আমরা জানি, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ যে মাঝখানে ঘন গোলাকার অংশটি থাকে, এবং নিউক্লিয়াসের মধ্যে যে প্লাজম বা রস বা তরল ধাত্র থাকে, যাকে আমরা বলি নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস। আর নিউক্লিয়াসের মধ্যে যে সুতোর মতো অংশগুলো থাকে তাকে আমরা বলি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। তো আমাদের এই প্রোফেজ ধাপে এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু এরা ডিহাইড্রেট বা জল বিয়োজন ঘটতে শুরু করে। তো এই যে ডিহাইড্রেশন, এই ডিহাইড্রেশনের ফলে ক্রোমাটিন তন্তুগুলি ধীরে ধীরে মোটা ও খাটো হতে থাকে এই প্রোফেজ দশাটাতে। এবং এরা যখন মোটা ও খাটো হতে থাকে তখনই এদেরকে মাইক্রোস্কোপের নিচে আমরা বিশেষ রঞ্জক পদার্থের সাহায্যে তাদেরকে দেখতে পারি, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টেইন।
এটা ক্লাস 8-এই আমি পড়িয়েছিলাম। আমরা জানি যে একটা কোষের ভিতরে আমরা কখনোই আসলে সাধারণ অবস্থাতে ক্রোমোজোমকে দেখতে পারবো না। ক্রোমোজোমকে যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই কোষটাকে বিভাজনরত কোষ হতে হবে। এমনি অবস্থায় কোনো কোষের ক্রোমোজোমকে দেখতে আমরা পাবো না। তাহলে বিভাজন যখন শুরু হবে তখনই কেবলমাত্র আমরা ক্রোমোজোমকে মাইক্রোস্কোপের তলায় দেখতে পাবো, এবং সেটা একটা বিশেষ পদ্ধতিতে, এবং কেবলমাত্র বিভাজনরত কোষেই এই বিশেষ প্রক্রিয়াতে আমাদের ক্রোমোজোমগুলিকে দেখা সম্ভব। তো যেমনটা বলছিলাম, প্রথম ধাপে আমাদের নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু থাকে তারা ডিহাইড্রেটের ফলে মোটা ও খাটো হয়, এবং এর ফলে এদেরকে দেখা যায়, এবং এই পর্যায়ে আমাদের ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার ছাড়া সমস্ত ক্রোমোজোমই লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করে। অর্থাৎ আমরা বাইরে থেকে দেখি যেটা, এটাই হলো একটা ক্রোমোজোম। তাহলে আমি যদি যদি ক্রোমোজোমের ছবিটা আমি এরকমভাবে আঁকি তাহলে ঠিক দেখতে হবে এই রকম। যেহেতু জল বিয়োজন হয়েছে তাহলে মোটা এবং খাটো হয়ে গেছে। এই ক্রোমোজোমের এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল। এই সেন্ট্রোমিয়ার থেকে কিন্তু লম্বালম্বিভাবে এইভাবে বিভক্ত হয়ে যাবে। তার ছবিটা হবে এরকম। আমি তো বোর্ডে এখানে মুছতে পারবো না, তাহলে আমাকে আলাদা করে আঁকতে হবে। তাহলে এরকম লম্বালম্বিভাবে কিন্তু বিভক্ত হয়ে যাবে। তো এই ক্রোমোজোমটি সেন্ট্রোমিয়ার দিয়ে মাঝখানে যুক্ত থাকে, এবং এই সেন্ট্রোমিয়ার ছাড়া তারা লম্বালম্বিভাবে দুটো বিভক্ত হয়ে যায় এবং তৈরি করে দুটো ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। প্রোফেজের প্রথম কথা হলো এই ধাপে ডিহাইড্রেশনের ফলে আমাদের ক্রোমাটিন তন্তুগুলি মোটা ও খাটো হয় এবং ক্রোমোজোমে পরিণত হয়, এবং ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয়ে একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমাটিড গঠন করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ভিডিওটা আপাতত অনেক বড় হয়ে গেছে। এর পরের ভিডিওতে আবার পরের অংশ বলব।